চিত্রাকে যে এতদিন সবাই চুপ করিয়ে রেখেছিল, শেষমেশ তার পক্ষেই দাঁড়ালো এমন একজন যাকে কেউ ভাবতেও পারেনি। কথাকলের আয়না। প্রতিটি গল্পই একটি আয়না। কেউ দেখে নিজেকে, কেউ দেখে পৃথিবীকে। আমি আঁখি, আর আজ এই আয়নায় ভেসে উঠবে চিত্ত চিরে চৈত্র মাস, পর্ব 10। চলুন গল্পে ডুব দেওয়া যাক। অবনী বেগম দেশে ফিরেছেন 5 দিন হতে চলল। স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন। ভিন দেশে যা চোখ দেখেছে তা সে ভিন দেশেই যেন রেখে এসেছে। সে খবর কাউকে জানায়নি, সে কাউকেই না। বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতাটা হুটহাট বেশ অনুভব হচ্ছে। এত খোঁজ খবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখে হাওয়ায় মিলিয়ে যায়, তেমন মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটাচ্ছে সওদাগর বাড়ি। রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনী বেগম, তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা। ওহিয়াপা ভার্সিটিতে গেছে, না হয় সেও সাহায্য করত। আজকাল রোজা সওদাগরকে রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে। না চাইতেও সবটা কেবল তারই ইশারায় হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করেই চোখের বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরের ভয়াবহ রকমের গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। ছোট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতার অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ দোয়েলের মায়া লাগল চিত্রার জন্য। সেই কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়ে একটু গোসল করেন, কেমন ঘাইমা গেছেন। আমি তো আছি এইখানে, চাচিরে আমি আগায় পিছাই দিমু। অবনী বেগমও চুলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগমও আদুলে স্বরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার, রান্নাঘরে এজন্য আসতে না বলি। যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি, আর একটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন। বাড়িতে আসার পর বাড়ির নিবিড় পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। পেয়ালগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখল চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে 1 মিনিটও চোখের আড়াল রাখতে পারত না। হয়তো অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো স্নেহের হাত পেতেই অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বের করতে দিল না। বরং অমলিন একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে, কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করল। দীর্ঘশ্বাসে ভারী হলো পরিবেশ। হাসি খুশি পরিবারটার আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে। ঝিম ধরা ভারী সন্ধ্যা, বৈরী তার বিবর্ণ বাতাস। ওহি কাঁধের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়িটা দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধহয় নেই, ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। কলেজ বাসা থেকে কাছেই, রিকশা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে। গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রার আবার বাস ট্রাভেলিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এ মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সেই বাসেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে ওহিও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। ওহির 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শুনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নৌসাদ খুব দ্রুত এগিয়ে এলো। ওহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়িয়েই মিষ্টি হাসি বজায় রেখেই বলল, মিষ্টি, পরীক্ষা কেমন হলো শুনি।
ওহির চোখ মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি? ঝাঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্যও বোঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নওশাদও পায়ে পা মিলিয়ে মিলিয়ে হাঁটতে লাগল। ওহি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বুঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নওশাদের কথায় থামল ওহি, বুকে দুহাত ভাঁজ করে বলল, হ্যাঁ আছে, বলেন আপনার কি বলে দিতে হবে। নওশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো। অবশেষে বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল, বলেন তো আমি আজ নীল রঙের পাঞ্জাবি কেন পরেছি? অহি নওশাদের মুখের দিকে তাকাল। তারপর পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে কর্কশ কণ্ঠে জবাব দিল, আপনি বিশেষ কোনো কারণ ভেবে নীল রংটা পরেননি, হুট করে মন চেয়েছিল তাই পরেছেন, আর কিছু? নওশাদ বেশ অবাক হল, বিস্মিত কণ্ঠে বলল, বাহ, বুঝলেন কিভাবে? কারণ যখন কেউ শোনে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তখন তারা আমাদের অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হুট করেই একটা অহেতুক প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর হয়তো বিশেষ কিছু না, অথবা তাদের জানা নেই এমন কিছু। অহির আর চোখে তাকিয়ে উত্তর বলার ভঙ্গিমাটা বেশ উপভোগ করল নওশাদ। হাসিটা আরও বিস্তৃতি লাভ করল। সে কণ্ঠ খাদে নিয়ে বলল, আমার মায়ের আপনাকে পছন্দ হয়েছে জানেন? নওশাদের কথায় হুট করেই হেসে উঠল অহি। হাসতে হাসতে বলল, আহা, ভর সন্ধেবেলা মিথ্যে বলছেন কেন? নওশাদ বেশ অবাক হল, তবে কণ্ঠে গো ধরে রেখেই বলল, না, সত্যি এটা। ওহু, মিথ্যে এটা। কিভাবে বুঝলেন? নওশাদের বিস্মিত অবস্থা দেখে অহির হাসি স্রোত বাড়ল। হাসতে হাসতে সে বলল, সাইকোলজির ক্ষুদ্র ক্ষুদ্র হিসেব আমাদের জানা আছে। আপনি সচরাচর হাত দুলিয়ে কথা বলেন, মানে সত্যি কথাগুলো, অথচ এই কথাটা বলার সময় আপনার দুহাত স্থির ছিল, আর চঞ্চল হাসিটা কেমন গুমোট ছিল। খুব সম্ভবত আপনার মায়ের আপনাকে পছন্দ হয়নি এমন কথা সে আপনাকে জানিয়েছেন, যার দরুন আপনি আমাকে উল্টোটা বলে পরীক্ষা করছিলেন। না হয় এমন একটা কথা আপনার মাথায় এত দ্রুত আসত না। নওশাদ অবাক চোখে তাকিয়ে রইল কেবল। মেয়েটা দারুণ বুদ্ধিমতী। সত্যি, নওশাদের মা আজ কথায় কথায় অহির উচ্চতার কথা বলেছে। ছোটখাটো অহির উচ্চতা মহিলার বেশ অপছন্দ হয়েছে, সেটাই জানিয়েছেন। নওশাদকে চুপ মেরে যেতে দেখে অহি গম্ভীর কণ্ঠে বলল, আর কিছু বলবেন মিস্টার? আপনাকে আমার ভালো লাগে, সেটা জানেন? অহি ভরকাল না নওশাদের এমন কথায়, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, এটাও মিথ্যে। নওশাদ অবাক হল, মাথা দুলিয়ে বলল, না, এটা সত্যি। না হয় এভাবে আপনার পিছু নিতাম বলুন? সে তো আপনি আমাকে জানার আকাঙ্ক্ষা থেকে পিছু নিয়েছেন, ভালো লাগা থেকে না। নওশাদের চলন্ত পা আবার থেমে গেল। হ্যাঁ, এটা ঠিক যে অহিকে জানার ইচ্ছেটা তার ভেতর আছে, কিন্তু পরেরটাও তো সত্যি। কিন্তু অহি তা মানতে নারাজ। কয়েক প্রকার বাকবিতণ্ডার পর নওশাদ মুখ ছোট করে বলল, আপনার সাইকোলজি সব দিয়েছে, অনুভূতি বোঝার ক্ষমতা কি দেয়নি? চিত্রা হাসতে হাসতে বলল, আমার সাইকোলজির মতে নওশাদ সাহেবের অনুভূতি বেশ স্বল্প, আর এত স্বল্প অনুভূতি জাহির করা বোকামি। আপনি পাষণ্ড। কথাখানা বলেই উল্টো দিকে হাঁটা ধরল নওশাদ। অহি হাসতে হাসতে নিজেকেই নিজে বলল, ভালোবাসার মানুষকে অবধি ভালোবাসা ছেড়ে দিলাম, পাষণ্ড না হলে কি পারতাম? আপনি তো দুদিনের অনুভূতি নিয়ে আসছেন। ছোট শ্বাস ফেলে 2 কদম এগিয়ে যেতেই কেউ ছুটে এলো তার কাছে। ওহি অবাক হয়ে পাশের মানুষটার দিকে তাকালো। ফর্সা নওশাদ সাহেবের মুখ লাল হয়ে গেছে দৌড়ানোর কারণে। সে বুক ভরে শ্বাস নিচ্ছে, অথচ মুখে আগের হাসিটা। হাঁপাতে থাকা অস্থির কণ্ঠ নিয়েই সে বলল, আচ্ছা, আপনার সাইকোলজি মতে আপনাকে পটানোর কিছু ট্রিক্স দিবেন? ওহি অদ্ভুতভাবে কতক্ষণ তাকিয়ে থেকে হা হা করে হেসে উঠল। সেই হাসির ঝঙ্কারে নওশাদের সাথে মুগ্ধ হল নিশ্চুপ রাস্তাটাও। সন্ধ্যার নাস্তার আয়োজনে মুখরিত ড্রয়িং রুম। চিত্রা আর দোয়েল মিলেই আয়োজন করেছে। তুহিনও আজ বাসায়। সবাই সোফায় বসে আছে, কেবল চাঁদনি আপা বাদে। আপা বোধহয় ঘরে। চিত্রা যখন নাস্তার প্লেটটা টেবিলের ওপর রাখল, তখন তুহিনের গুরু গম্ভীর কণ্ঠ ভেসে এলো, চিত্রা, আর কিছুদিন বাদে না পরীক্ষা, তুই এসব কেন করছিস? চিত্রা নাস্তার প্লেটটা টেবিলে রেখে বড় চাচির দিকে তাকালো। বড় চাচি তাকে পড়ার টেবিল ছেড়ে উঠিয়ে এনে বিকেলের নাস্তা তৈরি করতে বলেছেন। এখন এটা ভাইজান জানলে হয়তো তুলকালাম হতে পারে, তাই সে চুপ করে রইল। তন্মধ্যেই পরিচিত কণ্ঠ ভেসে এলো, ওমা, তুহিন, তোমার মা নেই এখন বাড়িতে, এই সুযোগে চিত্রাকে একটু কাজ শেখাতে হবে না, বলো? দরজার কাছে বাহার ভাই দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল চিত্রা।
সাথে বাহার ভাইয়ের এহেন কথা। কিঞ্চিত ভরকে গেল উপস্থিত সবাই, কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল তুহিন। অবাক কণ্ঠে বলল, কাজ শেখাতে হবে মানে? ওর আবার কিসের কাজ? পড়াশোনা আছে না? পড়াশোনা আছে নাকি? আমি ভেবেছি তোমাদের মা যাওয়ার সাথে সাথে ওর পড়াশোনাটাও নিয়ে গেছে, না হয় মানুষের হুকুমে এমন উঠবস করত। বাহার ভাই সচরাচর আসে না বাড়ির ভেতরে, আজ এসেই এমন অদ্ভুত কথা বলছে, যার দরুন অবাক হয়ে তাকিয়ে আছে তুহিন। সে যেন কিছুই বুঝতে পারছে না, একবার বোনের দিকে আরেকবার বাহার ভাইয়ের দিকে তাকাচ্ছে। অবস্থা বেগতিক দেখে রোজা সওদাগর বোকা বোকা হেসে বলল, আরে কি যে বলো না বাহার, তা তুমি এখানে যে বিশেষ কাজে এসেছ? আমি কি যে বলি না, যা সঠিক তাই বলি। চোখ থাকতে অন্ধ হওয়াটা তোমায় মানায় না। তুহিন, তোমার বোন কি করছে না করছে, কে কি করাচ্ছে খোঁজ রাখো। ভাই হয়েছ তো দায়িত্ব কেন অবহেলা করছো? মায়ের হারানোতে ব্যথিত হয়ে বোনের সুখ তো সব উড়িয়ে দিচ্ছ, অথচ মেয়েটা সুখপ্রিয়। বহুদিন পর কেউ চিত্রার হয়ে কথা বলল। এই অনাকাঙ্ক্ষিত আনন্দে চোখে অশ্রু জমল। মাথা নত করে সে লুকিয়ে রাখার চেষ্টা চালালো সে অশ্রু। তুহিন বুদ্ধিমান ছেলে, সে ততক্ষণে বাড়ির ভেতরের পরিবেশের কথা কিছুটা আন্দাজ করে ফেলেছে। চেয়ার ছেড়ে সে উঠে দাঁড়াল। চিত্রার কাছে গিয়ে মাথায় আদুরে হাত বুলিয়ে শক্ত কণ্ঠে বলল, কি রে চিত্রা, তোকে দিয়ে কাজ করাচ্ছে কে? বড় চাচি নাকি ছোট চাচি নাকি ফুপি? কে বল? চিত্রা ছোট মানুষ, আদুরে ভাব তার শরীরে তো এখনও আছে। সে ভাইজানের বাহু আঁকড়ে কেঁদে দিল। আপন মানুষের পরিবর্তনের নীরব অভিযোগ যেন জানালো ভাইকে। তুহিনের রাগ চড়ে বসল মাথায়। বোনকে এক হাতে ধরে টেবিলের সব খাবারের প্লেট এক এক করে ছুঁড়ে মারল ফ্লোরে। চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে গেল সেসব প্লেট। কাচের গ্লাসটা বড় চাচির পায়ের সামনে আছাড় মেরে আঙুল উঁচিয়ে চিৎকার করে বলল, আপনাদের যদি কাজ করতে মন না থাকে তবে নতুন কাজের লোক নিন, একজনের জায়গায় দুজন নিন। আপনাদের সাহস কি করে হয় আমার বোনের উপর এসব হুকুম তালিম করার? কে আপনি? সাহস কি করে হলো আপনার চাচি? তুহিনের এমন রাগে উপস্থিত সবাই ভীত, কেবল স্থির রইল বাহার। মাঝে মাঝে কিছু কথা সঠিক মানুষের কানে দিতে হয়। বড় চাচিরও ততক্ষণে অপমান আকাশ ছুঁয়েছে। সে দাঁত কিরমির করে বলল, তুহিন, ভদ্রতা ভুলেছ? কাকে কি বলছো তুমি? আর তোমার বোনকে কাজ করাবো না কেন? সে কোনো রাজপ্রাসাদ থেকে আসেনি। রাজপ্রাসাদের মেয়েরা তো অন্যদের বাড়িতে মানুষ হয় না, তাই না? সামান্য একটা ব্যাপারকে এ মেয়ে কি বিশ্রী করে তুলল, স্বার্থপর মেয়ে। টেবিলের কাঁচের ওপর গ্লাসগুলো ফেলে ভেঙে চুরমার করে ফেলল সব এক নিমিষেই। তুহিন বড় চাচিকে আঙুল উঁচিয়ে বলল, আপনি তো কোনো রাজপ্রাসাদ থেকে আসেননি, আপনার বাপেরও কোনো জমিদারি ছিল না, কন্যার ভার সামলানোর ক্ষমতাও তার ছিল না। বস্তিতে থাকতেন, এক রুমের খুপুরিতে। ভুলে গেছেন অতীত? আবার আমার বোনের মেয়ে আপনি বাজে কথা বলছেন? পেটে ঘি পড়তেই পান্তা ভাজার কথা ভুলে ক্ষমতা দেখাচ্ছেন। অপমানে গা ঘিন ঘিন করে উঠল রোজা সওদাগরের। ছেলেমেয়ে দুটোকে কি সে কম ভালোবাসা দিয়েছিল? অথচ আজ কি কথা বলছে তারা? তন্মধ্যেই নুরুল সওদাগর সশব্দে চর বসালেন ছেলের গালে। এই প্রথম সে তার ছেলের গায়ে হাত তুলল। অফিস থেকে এসে ছেলের এমন রূপ দেখেই মূলত সে হতভম্ব। তুহিনের চোখ তখন ভয়ঙ্কর রকমের লাল, ফর্সা মুখে তখন তুমুল আক্রোশ। চিত্রা ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যেতে নিলেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা টলমলে চোখের চাঁদনি আপা তার হাত ধরে আটকে দিল। চিত্রা হাত ঝাড়া দিয়ে রুমের ভেতর প্রবেশ করার সময়ই ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ হল। পিছু ফিরে তাকাতেই চিত্রার চক্ষু চড়ক গাছ। বড় আপার শরীরটা নিচের সিঁড়িতে পড়ে আছে। ভারী পেটটা ধরে তার হৃদয় বিদারক চিৎকার। রক্তে রঞ্জিত হল সাদা ফ্লোর। এখানেই শেষ হলো আজকের পর্ব। গল্পটা যদি মনে দাগ কাটে, একটা লাইক দিন। এই আয়নাটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিন। সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে রাখুন, যেন পরের পর্ব মিস না হয়। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজেও একটু উকি মারবেন, লিংক পাবেন ডেসক্রিপশনে। পরের পর্বে নতুন অনুভূতি নিয়ে ফিরছি। ততক্ষণ মনে রাখবেন, গল্প শেষ হয়, কিন্তু আয়নায় যে মুখ দেখা যায় সেটা থেকে যায় চিরকাল। কথা কলের আয়নার সাথেই থাকুন। কথা কলের আয়না।